আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব ইংলিশ সাহিত্যের মডার্ন পিরিয়ড। মডার্ন মডার্ন পিরিয়ডের সূচনা হয় রানী এলিজাবেথ না, ভিক্টোরিয়া মারা যাওয়ার পরে, এবং 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। সাহিত্যে প্রথম নোবেল জয়ী ছিলেন সুলি প্রধুম, এবং নোবেল জয়ী প্রথম নারী ছিলেন সেলমা লাগেলফ। আচ্ছা, এখন আমরা রাইটারের পড়ব। প্রথমে আসে জুলস ভার্ন। তিনি লিখেছেন বিখ্যাত উপন্যাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, যেটা আমরা ছোটোবেলায় বিটিভিতে দেখতাম হয়তোবা। তো এটা আসলে জুলস ভার্নের লেখা। এরপর পড়তে পারি হেনরি কেপসেন, এ ডলস হাউস। এই বিখ্যাত নাটকটি পড়লেই হবে হেনরি কেপসেন থেকে, বিখ্যাত নাটক এ ডলস হাউস। আচ্ছা, এরপর মডার্ন যুগের অন্যতম বিখ্যাত নাট্যকার, যিনি শেক্সপিয়ারের পরে সবচেয়ে জনপ্রিয় নাট্যকার, তিনি হচ্ছেন জর্জ বার্নার্ড শ বা জিবি শ। 1925 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি একমাত্র ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে, আবার তার পিগম্যালিয়ন এজন্য তিনি অস্কারও পাইছেন। আচ্ছা, তো তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে পড়বে ম্যান অ্যান্ড সুপারম্যান, যেখানে দেখানো হয়েছে যে জ্যাক টার্নার নামে একটা ব্যক্তি, তার কথা থাকে যে তিনি অ্যান হুইটফিল্ডকে বিয়ে করবেন, কিন্তু তিনি চান ম্যান থেকে সুপারম্যান হইতে, যার কারণে তিনি বিয়ের মাঝে যেতে চান না। তিনি একটা একটা মুক্ত পাখির মতো জীবন চান, যার কারণে তিনি বিয়ে করতে চান না। তো অ্যান হোয়াইটফিল্ড পরে বিভিন্ন ছলে বলে কৌশলে তাকে বিয়ে করাতে রাজি করায়। এটাই হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যানের কাহিনী। আচ্ছা, এরপর পড়তে পারেন আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটা খুবই জনপ্রিয়, বলা যায় বার্নার্ড শর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটা, আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেখানে একটা কাহিনী থাকে, সেটা হচ্ছে সার্বিয়া এবং বুলগেরিয়ার যুদ্ধের কাহিনী। সেখানে রেইনার সাথে বিয়ে হওয়ার কথা থাকে বুলগেরিয়ার সার্জিয়াস যুদ্ধ করতে যায়। আবার এদিকে ব্লান্সলি থাকে, সে ব্লান্সলি আবার সার্বিয়ার, সে একজন হচ্ছে এটাকে হিটম্যান, টাকার বিনিময়ে যুদ্ধ করে। তো এই ব্লান্সলি ঘটনাক্রমে রেইনাদের বাসাতে আশ্রয় নেয়, এবং সে যোদ্ধা হলেও তার পকেটে থাকে চকলেট, যার কারণে এসব দেখে রেইনা তাকে ভালোবেসে ফেলে। এবং যুদ্ধের পরে যখন ব্লান্সলি সার্জিয়াস ঘরে আসে, তখন এসব জানতে পারে। সার্জিয়াস আবার তাদের কাজের মেয়ে লোকা তার সাথে প্রেম করতো, কিন্তু তাকে কোনো স্বীকৃতি দিত না। তো এই পরে যা রেইনা আর ব্লান্সলি একত্রিত হয়, এবং সার্জিয়াস আর লোকা একত্রিত হয়, এভাবেই শেষ হয়। এরপর পড়তে পারেন পিগমালিয়ন, যেটা অস্কার পাইছে, যেটার কাহিনী থেকে অস্কার দেওয়া হয়েছে। তো এটার কাহিনী হচ্ছে হেনরি হিগিন্স নামে একটা ব্যক্তি এলিসা ডুলিটলকে তিনি ফুল বিক্রি করেন, এলিসা ডুলিটল। তো তিনি কারোর সাথে বাজি ধরেন যে এলিসাকে তিনি এমনভাবে কথা বলা শেখাবেন যাতে তাকে দেখে মনে হবে যে সে রাজরানী বা রাজার কন্যা, প্রিন্সেস, এরকম মনে হবে। তো 1 মাস পরে তিনি সেটা করতে সফল হন, এবং এটাই মূল কাহিনী। ক্যান্ডিডা হচ্ছে একটা মোরেল মিস্টার মোরেল, এনার ওয়াইফ হচ্ছে ক্যান্ডিডা। তো মিস্টার মোরেলের সাথে বেশ সুখে শান্তিতেই জীবন কাটে, কিন্তু আবার ঘটনাক্রমে একটা কবি এসে উপস্থিত হয় ক্যান্ডিডার জীবনে। তো এই ক্যান্ডিডা এবং তার স্বামী, এই দুটোর মাঝে কাকে চুজ করবে, এটা নিয়ে কাহিনী ক্যান্ডিডা। এরপর পড়তে পারেন আর এখানে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা পড়তে পারেন, যেখানে দেখা যায় যে যে রোমান বীর জুলিয়াস সিজার এবং তার সাথে ক্লিওপেট্রার কাহিনী, অর্থাৎ তারা প্রেম করে, কিন্তু তাদের যে শিশু হয়, সন্তান হয়, তাকে সিজার কোনো মতেই তাকে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার বানাতে চায় না। তার বদলে তার যে এরকম উত্তরাধিকার আছে, তার ভাইয়ের ছেলে, তাকেই সে তার বংশে উত্তরাধিকার করে দেয়। তো এই নিয়ে ক্লিওপেট্রা অনেক মাইন্ড করে পরে তা অ্যান্টনির সাথে প্রেম করে সিজার মরার পরে। আচ্ছা, এখান থেকে উক্তির মধ্যে পড়তে পারেন 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস, অর্থাৎ এই জর্জ বার্নার্ড শ আর্মিদেরকে খুব ঘৃণা করতো, তাদের বোকামি মনে করতো, এই জন্য বলছে যে 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস। এরপর এখান থেকে আর এই যুগ থেকে পড়তে পারেন জোসেফ কনরাড, নামটা মনে রাখতে পারেন। আর ও হেনরি ছিলেন হচ্ছে আমেরিকান উইলিয়াম সিডনি পর্টার হেনরি। তিনি ছিলেন ছোট গল্প লিখতেন, তার একটা গল্প খুব জনপ্রিয়, সেটা হচ্ছে দ্য গিফট অফ দ্য মেজাই। এরপর রুডিয়ার্ড কিপলিং, তার ছোটোবেলায় আমরা অনেক দেখছিলাম, তার কাহিনীটা মোগলি, শের খান, বাগিরার কাহিনী, দ্য জাঙ্গল বুক, এটা রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা। উইলিয়াম বাটলার ইয়েটস পড়বেন অবশ্যই এখান থেকে, এবং উইলিয়াম বাটলার ইয়েটস 1923 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং তিনি কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলির অনুবাদ
অনুবাদে সাহায্য করেছিলেন, যে ভূমিকা লিখছিলেন আর কি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ভূমিকা লিখছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। তবে রবীন্দ্রনাথের কিন্তু ওই যে তীর্থযাত্রী কবিতাটা আছে সেটা হচ্ছে টি.এস. এলিয়টের দ্য জার্নি টু মেজাই থেকে অনুদিত। আচ্ছা, তো ডব্লিউ.বি. ইয়েটস থেকে কী পড়তে পারেন, এখানে পোয়েট্রি পড়তে পারেন দ্য টাওয়ার আর দ্য ওয়াইল্ড সংস অ্যাট কুল, এই দুটো পোয়েট্রি পড়তে পারেন। আর প্লে পড়তে হবে না, পয়েম পড়তে পারেন, পয়েম অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এটা হচ্ছে কবির জীবনের যে আয়ারল্যান্ডে তিনি যে হচ্ছে একটা লেক ছিল, সেখানে গিয়ে তিনি একটা শান্তির পরিবেশ পাইতেন, সেই পরিবেশের কথাই বলা হয়েছে এখানে, যে একটা প্রকৃতির সান্নিধ্যে থাকা, এটা কথা বলা হয়েছে। তারপর পড়তে পারেন সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিং বলতে আসলে বোঝাচ্ছে যে যীশু খ্রিস্ট যে আবার আসবে পৃথিবীতে, সেই কাহিনীকে তুলে ধরা হয়েছে সেকেন্ড কামিংয়ে। আর নো সেকেন্ড ট্রয় বলতে বোঝাচ্ছে যে হেলেনকে নিয়ে যেমন ট্রয়ে একটা যুদ্ধ হয়েছিল, তো কবি চান না আর কোনো নারীকে নিয়ে এরকম করে যুদ্ধ হোক, এই জন্য তিনি বলছেন নো সেকেন্ড ট্রয়। আর লিডা অ্যান্ড সোয়ানে, এখানে আসলে এই সোয়ান রূপী আসলে জিউস, যে গ্রিকদের দেবতা, এই সেই গ্রিকের রূপ ধরে সোয়ান আসে, সেই সোয়ানের রূপ ধরে গ্রিক আসে এবং লিডার প্রেমে পড়ে যায়। এই লিডা আর সোয়ানের প্রেম কাহিনী নিয়ে হয়েছে কাহিনী। এই লিডা আর সোয়ান থেকে কিন্তু আসলে হেলেন জন্ম নিয়েছে। আচ্ছা, তারপর সেলিং টু বাইজেন্টাইন পড়তে পারেন, সেলিং টু বাইজেন্টিয়াম। এখানে কবি বলেছে মৃত্যুর পরে সে পাখি হবে, পাখি হয়ে বাইজান্টিয়ার প্রাসাদে ঘুরে বেড়াবে, এই জন্য নাম হচ্ছে সেলিং টু বাইজেন্টিয়াম। ইস্টার 1916, এখানে যে আইরিশ যে বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে, এটার কথা বলা হয়েছে। এখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উক্তি আসে, যেমন কি যে ওই যে টু লং স্যাক্রিফাইস ক্যান মেক এ স্টোন অফ হার্ট। আর কি একটা আছে যে হচ্ছে অল চেঞ্জড আটারলি এ টেরিবল বিউটি ইজ বর্ন, অর্থাৎ যে বিদ্রোহের ফলে যে একটা ভয়ঙ্কর বিউটি যে তৈরি হয়েছে, সেটার কথাই নিয়ে বলছে ইস্টার 1916-এ। ওকে, আর বলা হচ্ছে যে আর একটু উক্তি করতে পারেন, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যে সেকেন্ড কামিংয়ে তিনি যে যীশুখ্রিস্ট আসার আগে যে এনার্কি সৃষ্টি হবে, সেটার কথাই তিনি বলছেন। আচ্ছা, এরপর পড়তে পারেন H.G. ওয়েলস, লেখক পড়তে পারেন। এই H.G. ওয়েলসের একটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সায়েন্স ফিকশন দ্য টাইম মেশিন। এটা কিন্তু বিসিএসেও আসছে, দ্য টাইম মেশিন, H.G. ওয়েলস। মানে সেই সময় তিনি চেয়েছেন যে একটা টাইম মেশিন আবিষ্কার করতে, তিনি আবার অতীতে ফিরে যায় তার প্রেমিকার সাথে রোমান্স করবেন, এসব তার ইচ্ছা। আর বার্ট্রান্ড রাসেল, তিনি 1950 সালে সাহিত্যে নোবেল পান, এটা মনে রাখবেন। আর এখান থেকে পড়তে হবে না, বার্ট্রান্ড রাসেল 1950, তিনি শুধু মনে রাখবেন তিনি দার্শনিক হয়েও 1950 সালে সাহিত্য নোবেল পুরস্কার পান। ওকে, এরপর জন মিলিংটন সিঞ্জ, এই জেমস সিঞ্জের একটা কী বলে এটাকে বুক, খুব গুরুত্বপূর্ণ, এটা ওয়ান অ্যাক্ট প্লে, সেটার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। অর্থাৎ এখানে একটা মা আছে, তার নাম মরিয়া। এই মরিয়া তার সবগুলো মানে 3টে সন্তানকেই সমুদ্রের কবলে হারায়, এই জন্য বলা হয়েছে রাইডার্স টু দ্য সি। এরপর পড়বেন রবার্ট ফ্রস্টের একটা কবিতা এখন খুব গুরুত্বপূর্ণ, সেটা অনেকেই দেখি ফেসবুক পোস্টে দেয়। সেটা হচ্ছে কি যে আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ আমাকে এখনই ঘুমানো যাবে না, ঘুমানোর আগে অনেক কাজ করতে হবে, অনেক কাজ করা বাকি আছে। তো এটা নেওয়া হয়েছে ফেমাস পোয়েম দ্য রোড নট টেকেন থেকে। এরপর এই যুগে পড়বেন উইলিয়াম সমারসেট মহাম। তো আমরা ছোটোবেলায় একটা কী বলে ওটাকে মুভি দেখতাম, যে হচ্ছে অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, যেখানে মুভি দেখতাম না, একটা কাহিনী ছিল আমাদের ছোটোবেলায় বইয়ে। সেটা হচ্ছে একটা পিঁপড়ার হচ্ছে গ্রাসহপারকে নিয়ে, সেই পিঁপড়ার অ্যান্ড গ্রাসহপার, যে গ্রাসহপারটা এরকম সঞ্চয় করে রাখতো না, আবার অ্যান্টটা সঞ্চয় করে রাখতো খাবার, এইটা নিয়ে কাহিনী, সেটা হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। আর ইএম ফরস্টার অনেক গুরুত্বপূর্ণ, এডওয়ার্ড মর্গান ফরস্টার, এ প্যাসেজ টু ইন্ডিয়া, যেটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা বিসিএসে আসছে। এখানকার ক্যারেক্টারগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন ডক্টর আজিজ আছে, তিনি হচ্ছে ইন্ডিয়ান চিকিৎসক, এবং মিস অ্যাডেলা কোয়েস্টেড, তিনি হচ্ছে ব্রিটিশ থেকে এখানে আসে এবং একটা স্কুলে চাকরি করে। তারপর আছে এখানে মিসেস মুর, যিনি অনেক বৃদ্ধ মহিলা। তারপর রনি আছে এখানে। আচ্ছা, তো এটার কাহিনী হচ্ছে অ্যাডেলা কোয়েস্টেড মনে করে যে ইন্ডিয়ানরা খারাপ, তো সে ঘটনাক্রমে সে একটা গুহাতে যায় এবং সেখানে ডক্টর আজিজও থাকে। তো সেই গুহাতে যায় মিস অ্যাডেলা কোয়েস্টেড অনেক প্যানিক হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তো অজ্ঞান হয়ে ওঠার পরে তার কেন যেন মনে হতে থাকে যে ডক্টর আজিজ তাকে এক্সপ্লয়েট করেছে বা কী বলে এটাকে মলেস্ট করছে। কিন্তু যখন কোর্টে এরকম তাকে জিজ্ঞাসা করা হয় আসলেই করছে কিনা, তখন মিস অ্যাডেলা কোয়েস্টেড বলে না, আসলে করেনি, আমি আসলে সব প্যানিক থেকে সব বলছি। তো এইরকম আর কি একটা যে
বিভিন্ন কালচারের সংঘর্ষ এটা এখানে দেখানো হয়েছে। তারপর এ রুম উইথ এ ভিউ, যেখানে একটা মেয়ের বিয়ে হওয়ার কথা থাকে একটা ছেলের সাথে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে, ছেলেটার নাম জানা নাই, শুধু লুসি দাস। লুসি, তো লুসি হচ্ছে একটা শহরে যায় একটা ছেলের প্রেমে পড়ে যায়, অন্য একটা ছেলের প্রেমে। তো সেখানে একটা প্যাশনেট কিস হয় তার সাথে, এবং তার ফলে সে ছেলের প্রেমে পড়ে যায়, কিন্তু সে চায় না যে তার আগের যে এঙ্গেজমেন্ট হয়েছে সেটাও সে ভেঙে যাক। তো সে বিয়ে করতে যায়, কিন্তু এই বিয়ের সময় আবার ওই যে যে ছেলের সাথে দেখা হচ্ছে অন্য শহরে, সে ছেলে এসে বিয়ে ভেঙে দেয় এবং তার সাথে বিয়ে হয়। এই হচ্ছে কাহিনী এই রুম উইথ এ ভিউ। তারপর জেমস জয়েস থেকে পড়তে পারেন, নোবেল পড়তে পারেন ইউলিসিস। ইউলিসিস কিন্তু আবার ওইদিকে ইয়েও লেখছে, কী বলে ওটাকে, টেনিসন লেখছে, আমাদের ভিক্টোরিয়ান এজের টেনিসন, তিনি লিখছেন হচ্ছে কবিতা, আর জেমস জয়েস লেখছে নোভেল। তো জেমস জয়েস কিন্তু আইরিশ একজন উপন্যাসিক, মনে রাখতে হবে আমাদের। আর ভার্জিনিয়া উলফ থেকে তিনটা খুব গুরুত্বপূর্ণ। দ্য ভয়েস আউট এটা পড়তে পারেন, অথবা টু দ্য লাইট হাউস এটা পড়তে পারেন, এবং এ রুম অফ অনস ওন, এই তিনটা গুরুত্বপূর্ণ। দ্য ভয়েস আউট, টু দ্য লাইট হাউস, এ রুম অফ অনস ওন, এই তিনটা। আর ডি.ডব্লিউ. লরেন্স, ইনি হচ্ছে অনেক কী বলবো আর কি, গরিবের মধ্যে গরিব, লম্পটের মধ্যে লম্পট একজন সাহিত্যিক। তার সাহিত্যগুলা বলার মতো না আসলে। তারপরও মনে রাখতে হবে যে লেডি চার্টারলিস লাভার, যেখানে বিভিন্ন পরকীয়া দেখা যায়, বিভিন্ন ছেলের বয়সী বুড়া বয়সী সব ছেলের সাথে এসে সম্পর্ক করে লেডি চ্যাটার্লি। তার নাম আসলে থাকে কেন নাকি যেন একটা নাম থাকে তার আসল নাম। এরপর রেইনবো, এখানে কিছুটা ইনসেস্ট টাইপের জিনিস দেখায়। তারপর সন্স অ্যান্ড লাভার, তার অটোবায়োগ্রাফি, তার জীবনে কী কী হয়েছিল এসব দেখায়। তারপর হোয়াইট পিকক, হোয়াইট হর্স, এগুলো সব হচ্ছে পোয়েম আর নোভেল। আর ওমেন ইন লাভ, এ মডার্ন লাভার, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তো এই ডি.ডব্লিউ. লরেন্স থেকে সবই করতে হয় মোটামুটি। এর মধ্যে সন্স অ্যান্ড লাভার্স, দ্য রেইনবো, লেডি চ্যাটার্লিস লাভ খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইনি ছিলেন একজন নোভেলিস্ট এবং পেইন্টার। আর আমরা আগে পড়ছিলাম আরেকটা ছিল, তিনি ছিলেন পয়েট এবং পেইন্টার। তিনি কে? তিনি হচ্ছে উইলিয়াম ব্লেক। তিনি কোন যুগের? তিনি ছিলেন নিও ক্লাসিক্যাল যুগের, ওই যে এজ অফ সেন্সিবিলিটিতে। আচ্ছা, তারপর উইলিয়াম ফকনারের শুধুমাত্র মনে রাখতে হবে যে 1949 সালে তিনি নোবেল পাইছিলেন। তিনি এখন আমেরিকান সাহিত্যিক, তিনি 1949 সালে নোবেল পাইছিলেন। আর টি.এস. এলিয়ট, এখান থেকে টি.এস. এলিয়ট থেকে সবই পড়তে হবে। তো এর মধ্যে তার গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ককটেল পার্টি, এটা হচ্ছে নাটক প্লে আর কি, দ্য ককটেল পার্টি। আর মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। তো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, যেখানে হচ্ছে একটা মানে গির্জাতে একটা ফাদারকে হত্যা করা হয় আর কি, ক্ষমতার লোভে, যে ক্ষমতায় এসে অন্য একজন বসবে, এর ফলে যে থমাস নামে একটা ইয়ে থাকে, তাকে মারা হয় আর কি। আর দ্য ককটেল পার্টি, এখানে হচ্ছে কবি বোঝায় যে যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের বা সমাজে তাদের মূল্য পায় না, তারা অনেক একটা ভিড়ের মধ্যে থেকেও তাদের একা একা ফিল হয়। এটা হচ্ছে দ্য ককটেল পার্টির মানে মূল বক্তব্য আর কি। একটা পার্টিতে আছে, তারপরও সে নিজেকে একা একা ফিল করে। এটা হচ্ছে প্লে। আর পোয়েট্রি পড়বেন, দ্য ওয়েস্টল্যান্ড অবশ্যই পড়বেন। আর ওয়েস্টল্যান্ড পড়লে মোটামুটি হবে। তো ওয়েস্টল্যান্ডে কিন্তু আবার 5টা পার্ট আছে। 5টা পার্ট কি? একটা হচ্ছে দ্য ব্রিয়াল অফ দ্য ডেড, এ গেম অফ চেস, এই দুটো পড়বেন। আর এরপর মনে রাখবেন আগুন পানি বাতাস, অর্থাৎ দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার সাইড, এই 5টা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ডের পার্ট। আর টি.এস. এলিয়টের পোয়েট্রিগুলো মনে রাখার জন্য আপনি একটা ছন্দ পড়তে পারেন, সেটা হচ্ছে টি.এস. এলিয়ট ওয়েডনেসডেতে ওয়েস্টল্যান্ডে গেল, সেখানে গিয়ে কি করলো, ওই যে হলোম্যানকে মার্ডার করলো আর কি। এটা এভাবে পড়তে পারেন, তাহলে মনে থাকবে। হলোম্যান দ্বারা দ্য হলোম্যান, এখানে জীবনের শূন্যতাকে বোঝানো হয়েছে। তারপর ওয়েডনেসডে দ্বারা বোঝাতে পারবেন যে অ্যাশ ওয়েডনেসডে, যেখানে একটা 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 ছেলের আর কি তার নাস্তিকতা আস্তিকতার মাঝে একটা দ্বন্দ্ব, সেটা নিয়ে একটা অ্যাশ ওয়েডনেসডে লেখা হয়েছে। এরপর জেরনসন, এই জেরনসনে কিন্তু বলা হয়েছে যে বৃদ্ধ বয়স থেকে তার জীবনের উপর যে রিফ্লেকশন, এটাই এই জেরনসনে বোঝানো হয়েছে। জেরনসন মানে কিন্তু বৃদ্ধ। জার্নি টু দ্য ম্যাজাই, এটাই হচ্ছে যেই আমাদের রবীন্দ্রনাথের যে তীর্থযাত্রী, এটা ইংলিশ ভার্সনই হচ্ছে দ্য জার্নি টু দ্য ম্যাজাই। আর আচ্ছা, আর একটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্য লাভ সং অফ অ্যালফ্রেড পুরফ্রক, অর্থাৎ এখানে যে কবির নিজের যে কাব্য সম্পর্কে বা গান সম্পর্কে যে অভিমত, সেটা তিনি এই লাভ সং অফ আলফ্রেড পুরফ্রকে
বলেছেন, এটা কিন্তু বিসিএসে আসছিল, অবশ্যই করে রাখবেন। আর জর্জ অরওয়েল আছে এরপর। জর্জ অরওয়েল বেশ একজন স্যাটারিস্টিক আর কি নভেল লিখতো, বেশ সুন্দর সুন্দর লেখা লিখেছেন। অ্যানিমাল ফার্ম, যেখানে তিনি উপনিবেশবাদকে ব্যঙ্গ করে লিখেছেন, কিন্তু এটা অনেক পরে আর কি বোঝা যায় যে ইনি উপনিবেশবাদকে ব্যঙ্গ করে লিখেছেন। তো এটা 1945 সালে প্রকাশিত হয়েছে। আর এরপর পড়তে পারেন 1984, যেটা 1948 সালে লেখা হলো, একটু ঘুরে দিয়েছে আর কি লেখক, যে 1984, আসলে লেখা হয়েছে 1948 সালে। আচ্ছা, এবার বার্মিজ যে পড়তে পারেন, যে মায়ানমারে তখন মানে যখন তার পোস্টিং ছিল, তিনি কিন্তু পেশাগত জীবনে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তো তখন বার্মিজে যখন তার পোস্টিং ছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে তার লেখা। এরপর পড়বেন শুটিং অ্যান এলিফেন্ট। তো এই শুটিং অ্যান এলিফেন্ট হচ্ছে একটা হাতিকে গুলি করা আর কি। একটা হাতি দেখা যাচ্ছিল যে মানে জনগণের জীবন বিপর্যস্ত করে দিছে, বিভিন্ন ক্ষেত ভাঙতেছে, তারপর ঘর ভাঙতেছে। তো সেই হাতিটাকে মারতে গেছিলো এই জর্জ অরওয়েল। গিয়ে দেখে যে হাতিটি সুন্দরভাবে ঘাস খাচ্ছে শান্তভাবে, কিন্তু তাকে মারতেই হবে, কারণ যে ওখানকার যে মানুষগুলো আছে, বার্মিজ মানুষরা, তারা এই যে ইংলিশটা দেখতেই পারে না। তার কারণে সে যদি না মারে, তাহলে ইংলিশদেরকে ভাববে যে এরা হচ্ছে কাপুরুষ। তো এইভাবেই তিনি হচ্ছে হাতিটাকে গুলি করছেন। গুলি করে এটারই তার যে দুঃখ, এই দুঃখটা প্রকাশ পাইছে শুটিং অ্যান এলিফেন্ট। আচ্ছা, এরপর পড়বেন আর্নেস্ট হেমিংওয়ে। তিনি কিন্তু একজন আমেরিকান উপন্যাসিক এবং নোবেল পাইছে। কত সালে? 1953 সালে, সরি 1954 সালে তিনি নোবেল পাইছে। ওকে, তার সবগুলোই প্রায় ইম্পর্টেন্ট। তার ওই যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা নোবেল পাইছে। এখানে সেন্ট্রিওকে থাকে, যে হচ্ছে মাছ মারে আর কি। এরপর দ্য সান অলসো রাইজেস পড়তে পারবেন। তারপর ফর হুম দ্য বেল টোলস, এ ফেয়ারওয়েল টু আর্মস, এগুলো পড়তে পারবেন। এ ফেয়ারওয়েল টু আর্মস না, তার নিজের জীবনের কাহিনী আর কি। এখানে ফ্রেডরিক আর ক্যাথারিন, তারা হচ্ছে এরকম যুদ্ধের মাঝে আর কি, তারা, না ফ্রেডরিক হচ্ছে ড্রাইভার থাকে মনে হয়, সমুদ্রের কাহিনীটা তো মনে নাই। আচ্ছা, দ্য সান অলসো রাইজেস, এখানে হচ্ছে একজন রিটায়ার্ড হচ্ছে একজন আর্মি অফিসার, তার কিন্তু সে কোমর থেকে তার বাকিটা কাজ করে না, সে ইম্পর্টেন্ট আর কি, যার কারণে তার বউ অন্যদের সাথে প্রেম করে বেড়ায়, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আর ফর হুম দ্য বেল টোলস, এখানে একটা জর্ডান আর হচ্ছে কার কাহিনী, মিনি নাকি যেন একটা ক্যারেক্টার আছে, ওর প্রেমিকা আর কি। তারা হচ্ছে একটা গেরিলা অপারেশন করে, এই গেরিলা অপারেশনের মাঝেই তাদের প্রেম হয় আর কি। এটা হচ্ছে ফর হুম দ্য বেল টোলস। আর ডিলান থমাস, ডিলান মার্লাইস থমাস, তার বিখ্যাত কবিতা ফার্ন হিল। এই ফার্ন হিলে তিনি বলছেন যে ছোটোবেলায় তিনি যে ইনোসেন্স ছিলেন, তারপর কীভাবে বড় হলেন, তারপর ছোটোবেলায় সেসব মধুস্মৃতি তিনি এরকম স্মৃতি রোমন্থন করে আর কি, এটাই বলা হয়েছে এই ডিলান ফার্ন হিলে। আর ফার্ন হিলে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, যে টাইম হেল্প মি গ্রিন অ্যান্ড ডাইন দো আই স্যাং ইন মাই চেইনস লাইক দ্য সি। অর্থাৎ ফার্ন হিলের সেই দুটো লাইন, এটা হচ্ছে তার অনেক গুরুত্বপূর্ণ, যে টাইম তাকে কি এরকম সবুজ করে রেখেছিল, আবার তিনি মরার বয়স হলো, তারপর কিন্তু তিনি যে চেইনে থেকে সমুদ্রের মতো গান গেয়েছেন, এরকম কিছুটা। আর স্যামুয়েল বাকেট, তিনি হচ্ছে আইরিশ বর্ন ড্রামাটিস্ট। তিনি কিন্তু অ্যাবসার্ড প্লে জন্য খুব বিখ্যাত। আচ্ছা, অ্যাবসার্ড প্লে বলতে বোঝায় যে হচ্ছে যেটা মিনিংলেস, অর্থাৎ এক্সিস্টেন্সিয়াল যে একটা ফিলোসফি, সেটা হচ্ছে অ্যাবসার্ড প্লে। আমাদের বাংলাতে কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ এরকম এক্সিস্টেন্সিয়াল লেখা লেখে। তো তা এরকম লেখার বৈশিষ্ট্য হচ্ছে যে বুঝতে পারবে না যে কোথা থেকে কোথায় যাচ্ছে, ক্যারেক্টারটার উদ্দেশ্য কী বা জীবনের লক্ষ্য কী, তার পারপাস কি, কোনো পারপাস নাই। এটা হচ্ছে তার অ্যাবসার্ড প্লের বৈশিষ্ট্য। আর তার ফেমাস প্লে হচ্ছে ওয়েটিং ফর দ্য গডট, এটা হচ্ছে একটা অ্যাবসার্ড প্লে, যার কারণে তিনি নোবেল পাইছিলেন 1969 সালে। ওকে, তাহলে মডার্ন এজ থেকে এতটুকু পড়লেই হবে। আর একটু পড়তে পারেন যে আর কে নারায়ণের যেটা ছিল, সেটা হচ্ছে ওই যে এ টাইগার ফর মালগুডি, আর হচ্ছে ওয়েটিং ফর মহাত্মা, এই দুটো পড়লে হবে। আর পড়ার মতো কিছু দেখছি না। ও, আর অমর্ত্য সেনের কিছু বই আছে এখান থেকে মডার্ন এজের, যেমন ওই যে ডেভেলপমেন্ট অফ ফ্রিডম, অর্থাৎ ফ্রিডমের চয়েস দিতে হবে। তারপর পভার্টি অ্যান্ড ফেমিনিস, পভার্টি আর ফেমিনিসের সাথে রিলেশন কী। তারপর হচ্ছে এই দুটো পড়লে হবে, পভার্টি অ্যান্ড ফেমিনিস আর ডেভেলপমেন্ট অফ ফ্রিডম। ঠিক আছে।